গত পর্বের ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে আমরা রেজিস্ট্রেশন করিয়ে জম্মু স্টেশন থেকে পেহেলগামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবং ট্রাভেলার গাড়ি করে আমরা পেহেলগাম পৌঁছেছিলাম। রাস্তায় কোথায় কোথায় ভান্ডারা পেয়েছিলাম, খাবার দাবারের কী কী ব্যবস্থা ছিল, সমস্ত কিছু ডিটেলস কিন্তু গত পর্বে আমরা দেখিয়েছি। আজকের ভিডিওতে আপনারা দেখবেন পেহেলগাম থেকে অমরনাথ গুহার উদ্দেশ্যে আমাদের যাত্রা। ভোর 5:30টার সময়ই হোটেল থেকে রেডি হয়ে চেক আউট করে আমরা রওনা দিলাম চন্দনওয়াড়ির উদ্দেশ্যে। পেহেলগামের চন্দনওয়াড়ি থেকেই অমরনাথ গুহার যাত্রা স্টার্ট হয়, তাই পেহেলগাম থেকে আপনাকে চলে আসতে হবে চন্দনওয়াড়ি বেস ক্যাম্প পর্যন্ত। এক্ষেত্রে বলে রাখা ভালো, আপনারা যে ট্রাভেলার গাড়ি করে আসবেন বা পার্সোনাল গাড়ি করেও যদি আসেন, সেই গাড়ি কিন্তু আপনাদের চন্দনওয়াড়ি পর্যন্ত যেতে দেওয়া হবে না। আপনাদেরকে এখান থেকে গাড়ি ভাড়া করতে হবে চন্দনওয়াড়ি পর্যন্ত। পেহেলগাম থেকে চন্দনওয়াড়ি পর্যন্ত প্রচুর ট্যাক্সি আপ ডাউন করতে থাকে। এদেরই মধ্যে আমরা একটা ট্যাক্সি নিয়ে রওনা দিলাম চন্দনওয়াড়ির উদ্দেশ্যে। পেহেলগামের হোটেল থেকে চন্দনওয়াড়ির যে বেস ক্যাম্প তার দূরত্ব অ্যাপ্রক্সিমেট 2.5-3 কিলোমিটার মতো। এখানে লাঠি বিক্রি করছে, লাঠি পাওয়া যাচ্ছে। লাঠি অবশ্যই দরকার হাঁটার জন্য। এখানে আমাদেরকে বলছে 100 টাকায় 3টে করে, বার্গেন উপর নিচে চলতে থাকে। তা আমরা 200 টাকায় 7টা বললাম, জানি না দেবে কিনা, এখন দেখা যাক কি হয়। এবার এইখান থেকে যাত্রা শুরু হচ্ছে। এইখানে রেজিস্ট্রেশন কার্ড চেক আপ হবে, এই ভেতরে RFID কার্ডগুলো চেক আপ হবে, তারপরে আমাদেরকে এন্ট্রি দেবে। তো এখন যাই দেখতে। সকাল সকাল আসার পরেও দেখতেই পারছেন বিশাল লম্বা লাইন পড়ে গেছে। আমরাও চটপট লাইনের মধ্যে দাঁড়িয়ে পড়লাম। লাইন যথেষ্ট লম্বা ছিল এবং এই লাইনে যতজন দাঁড়িয়েছে প্রত্যেকের RFID কার্ড চেক করা হবে। এখানে RFID কার্ড স্ক্যান করার একটা মেশিন লাগানো রয়েছে। RFID কার্ড স্ক্যান হতেই সেখানে আপনার নাম, ছবি সহ সমস্ত ডিটেলস স্ক্রিনের মধ্যে দেখা যাবে এবং তারপরে ওখানকার যে আর্মি পার্সোনাল রয়েছে তারা আপনাকে গেট দিয়ে অ্যালাউ করবে এগিয়ে যাওয়ার জন্য। চেকিং গেট থেকে বেরোনোর পরেই সামনেই দেখতে পারবেন প্রচুর ভান্ডারা রয়েছে। এখানে খাবার দাবারের বিভিন্ন আইটেম রয়েছে, চা, বিস্কুট, রুটি, পরোটা থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার সামগ্রী এখানে পাওয়া যাচ্ছে। নিঃশুল্ক সেবা। আপনারা এখান থেকে পর্যাপ্ত পরিমাণে বা অল্প কিছু খাওয়া দাওয়া করে রওনা দিতে পারেন অমরনাথ গুহার উদ্দেশ্যে। গেট দিয়ে ঢোকার পরেই এখানে প্রচুর টয়লেট রয়েছে। এই টয়লেটগুলোতে আপনারা ইউজ করতে পারেন, উপরেও অবশ্য রয়েছে। চলো। 1.5 বছর আগে যখন আমি এসেছিলাম তখন এখানে যাত্রাপথে প্রথমে কিন্তু প্রণাম করে বলে গেছিলাম বাবা যে আমি আবার কিন্তু পরের বছর আসবো তোমার কাছে। আবার সেই দিন এসে গেছে, আবার এই যাত্রা শুরু হচ্ছে। এবার আমরা এখান থেকে যাত্রা শুরু করবো। খুব আনন্দ লাগছে, সেরকম খুশির কান্নাও একটা আসছে। এখানেও জিও সিম কিনতে পাওয়া যাচ্ছে। এখান থেকে চাইলেও আপনারা সিম তুলতে পারেন, মানে ভেতরে ঢোকার পরে। ঢুকে একটু দূর এগেলেই এরকম ঘোড়া, পনি এগুলো সব এখানে রয়েছে। এই জায়গায় আসার আগেই প্রচুর লোক আপনাদের জিজ্ঞাসা করবে যে ঘোড়া নেবেন কিনা। যদি নিতে চান এখান থেকে নিতে পারেন, যদিও আমি কাউকে এনকারেজ করি না। পারলে হেঁটে চলুন, না হলে হেলিকপ্টারে। যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম ওখান থেকে প্রায় 1 কিলোমিটার মতো অলরেডি আমরা চলে এসেছি। আর এইখান যে এখন যে এলাম এই জায়গা পর্যন্ত, যখন আমরা কাশ্মীর ঘুরতে এসেছিলাম তখন কিন্তু গাড়ি করে এসেছিলাম। এরপরে আরও কিছুটা নিচে স্লেজে করে গেছিলাম, তারপরে দেখিয়েছিল আমাদের সিঁড়ি যেখান থেকে মেন যাত্রা শুরু হয়, কিন্তু এখনও সেই জায়গা পর্যন্ত আমরা পৌঁছতে পারিনি। এই যে কফি হাউস, ঠিক এইখানে আমরা কাওয়া চায় বসে বসে খেয়েছিলাম আর পিছনে পাহাড়ের বিউটি এনজয় করেছিলাম। আর ঠিক এই জায়গাটা দিয়ে, তখন এই জায়গাটা পুরো বরফে ঢাকা ছিল, স্লেজে করে নিয়ে যাওয়া হচ্ছিল। এই জায়গা করে পুরো স্লেজে করে নেমেছিলাম আমরা। এবারে হালকা চড়াই শুরু হলো। এতক্ষণ পর্যন্ত যে আসছিলাম চড়াই ছিল না, সমতল রাস্তা। এবারে হালকা চড়াই শুরু হলো। আর রাস্তা এখানে বেশ পেভার ব্লক দিয়ে বাঁধানোই রয়েছে। এই লোকটাকে দেখুন, নেনাকে দেখে সত্যি ইন্সপায়ার হওয়া উচিত। আর
শক্ত সমস্ত যুবক ছেলেরা ঘোড়ায় চেপে চলে যাচ্ছে। একটু দূর হাঁটার পরে মোটামুটি গরম লেগে যাচ্ছে আর গেঞ্জিটা ঘামে ভেজে যাচ্ছে, তাই জ্যাকেটটা খুলে নিলাম। ঠান্ডা আছে মোটামুটি, কিন্তু হাঁটার জন্য গরমটা লাগছে। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है रास्ता যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছি সেখান থেকে আরও 3-4 কিলোমিটার মনে হচ্ছে চলে এসেছি, অথচ এখানে দেখা যাচ্ছে পিছুটাও এখনও 2 কিলোমিটার, শেষনাগ এখনও 11 কিলোমিটার, পঞ্চতারানি এখনও 25 কিলোমিটার এবং হোলি কেভ এখনও 31 কিলোমিটার বাকি। सा है और मोड़ मोड़ पे कुछ नया सा है। এখন যে পর্যন্ত এসেছিলাম, যেখানে মাইল ফলক লাস্ট দেখলাম শেষনাগ 11 কিলোমিটার, তারপর থেকে এই যে কাঁচা রাস্তা শুরু হচ্ছে। এতক্ষণ পর্যন্ত কিন্তু পেভার ব্লক দেওয়া সুন্দর রাস্তা ছিল, এবারে কাঁচা রাস্তা আস্তে আস্তে শুরু হচ্ছে। ख्वाबों को इन आँखों में लेके রাস্তায় এখানে মাঝখানে মেডিকেল ক্যাম্পও রয়েছে, কারো যদি কোনো রকম শারীরিক অসুবিধা হয় এইখানে দাঁড়িয়ে চেক আপ করে নিতে পারে। অক্সিজেন সিলিন্ডারও রয়েছে, কারো অক্সিজেনের অভাব মনে হলে এখান থেকে অক্সিজেন নিয়ে নিতে পারবে। আরেকটা ইম্পর্টেন্ট আবার বলে দেওয়ার, মোবাইল নেটওয়ার্কের, আমরা এই গেট থেকে এতক্ষণ পর্যন্ত উঠে আসলাম, এই পর্যন্ত কিন্তু এয়ারটেলের নেটওয়ার্ক ছিল না। এই এখন অল্প নেটওয়ার্ক এসছে, কিন্তু জিওর নেটওয়ার্কটা ছিল। তো আপনারা যদি জিও সিম আনেন তাহলে মোস্ট প্রবাবলি বেটার সাপোর্ট পাবেন নেটওয়ার্কের। এয়ারটেলটা এই মুহূর্তে ছিল না, এখন পেলাম, আর একটু উপরে গেলে হয়তো একটু ভালো পেতে পারি। উপরে গিয়ে কার নেটওয়ার্ক ভালো সেটাও আপনাদেরকে বলছি। लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। এত দূর হাঁটলাম, তাও এখনো পিছুটাও 1 কিলোমিটার বাকি। ভাবুন তার মানে। सा है रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। চিনি দেয়নি বলে হেভি লাগছে। নিম্বু পানি ব্রেক চলছে এখন। 7টা গ্লাস 100 টাকা নিচ্ছে আমাদের, 20 টাকা করে নর্মালি নেয়। ওই যে ওইখানটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে পিছু টপ, আর এই পর্যন্ত ঘোড়াগুলো আলাদা যাচ্ছিল। এইবারে এই পিছু টপের আগেটা এই যে ঘোড়াগুলো এখান থেকে মিলে যাচ্ছে সাধারণ মানে পদযাত্রীদের সাথে, এইখান থেকে একসাথে এবার ঘোড়াগুলো যাবে। এতক্ষণ পর্যন্ত ঘোড়া ছাড়া যাচ্ছিলাম, বেশ ভালোই যাচ্ছিলাম, এবার একটু কষ্ট হবে। তো ফাইনালি পৌঁছে গেছি পিছু টপে। এটা হলো 11,800 ফিটের উচ্চতায়। এখান থেকে জোজিবাল আরও 4 কিলোমিটার, আর শেষনাগ হলো 9 কিলোমিটার। আমাদের আরও 9 কিলোমিটার এখান থেকে চড়াই করতে হবে। এই চন্দনবাড়ি থেকে এই পিছুটাপের দূরত্ব হচ্ছে 3 থেকে 4 কিলোমিটার, কিন্তু যে হাইটটা উঠতে হবে সেটা হচ্ছে প্রায় 2000 ফিট উঁচুতে। 9,800 থেকে প্রায় 11,800 ফিট মতো উঁচুতে উঠতে হবে, তাই মাঝে মাঝে খাড়া চড়াইটা বেশ আছে।
পিসি টপের এখানে বেশ কিছু লাঙ্গার ভান্ডারা রয়েছে, এখানে দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করতে চাইলে করে নিতে পারেন। পিসু টপের পরে রাস্তাটা বেশ ঢালু নেমে যাচ্ছে, এখনো পর্যন্ত সেরকম খাড়াই চোখে পড়ছে না, আর একটু পরে একটু উপরে উঠতে হবে। আর ধুলো বেশ উঠছে এই জায়গাটাতে, তাই মাস্কটা বেশ দরকার, সঙ্গে করে মাস্ক ক্যারি করলে ভালো, বা আমরা যেরকম নেক ব্যান্ড টাইপের নিয়েছি সেরকমও নিতে পারে। তো ফাইনালি এখন আমরা পৌঁছে গেলাম জোজি পালে। এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন শেষনাগ, আর 5 কিলোমিটার। 7:30 থেকে মোটামুটি স্টার্ট করেছিলাম, 12টা 1টা বাজে এখন। 5.5 ঘন্টায় মোটামুটি আমরা জোজিপাল পৌঁছে গেলাম, যেটা অ্যারাউন্ড নিচে থেকে 7 কিলোমিটার। তো 7 কিলোমিটার চড়া হয়ে গেছে 5.5 ঘন্টার মধ্যে। আরেকটা জিনিস যেটা দেখলাম, পিসু টপের পর জোজিপাল এর মাঝে কিন্তু টয়লেট সেরকম খুব একটা নেই। খাবার দাবারের দোকান টুকটাক রয়েছে, টয়লেট সেরকম নেই, তাই খেয়াল রাখবেন টয়লেট করতে হলে হয় পিসু টপ বা জোজিপালে এসে করতে হবে। আর জোজিপালটা একদম এই নদী যে বয়ে যাচ্ছে তার একদম পাশে, নদীর পাশে অনেকে যাচ্ছে দেখছি। আর এখানে বেশ কিছু টেন্টও রয়েছে, থাকার ব্যবস্থাও সম্ভবত এখানে করতে পারেন। যদি আপনি একদিনে শেষনাগ না যেতে পারেন তাহলে এখানেও থাকতে পারবেন। জোজিপালের এখানেও অনেক ভান্ডারা, টয়লেট, সমস্ত কিছু ফেসিলিটিস রয়েছে। এই যে জোজিপালের পর থেকে হেঁটে যাচ্ছি, রাস্তার খুব একটা চড়াই নেই, কিন্তু এইখানে মানুষজন হাঁটছে আর এই দিক দিয়ে ঘোড়াগুলো যাচ্ছে, যার ফলে অনেক সময় ঘোড়া পায়ে লেগে পাথরগুলো নিচে চলে আসতে পারে। সেই জন্য এখানে বেশিক্ষণ দাঁড়াতে বারণ করছে ফোর্সের লোকেরা। এই যে জোজিপালের পর থেকে এখান থেকে আর পালকি দেখতে পেলাম। শেষনাগ লেক, আর ওর ওপরেই আছে শেষনাগের বেস ক্যাম্প, মানে অমরনাথ যাত্রার
পেহেলগাম থেকে যে অমরনাথ যাত্রা তার কিন্তু প্রথম বেস ক্যাম্প। আজকে আমাদের গন্তব্যস্থল এটাই, শেষনাগ বেস ক্যাম্পে। আমরা জাস্ট শেষনাগ ঝিলের এখানে পৌঁছেছিলাম, আর হঠাৎ করে বেশ ভালোই বৃষ্টি শুরু হয়ে গেল। সবাই মোটামুটি ছোট্ট সেট করা আছে, তার মধ্যে ঢুকে গেছে। আবার ওইদিকেও কিছু সেট রয়েছে, ওইখানেও ঢুকে গেছে। যাই হোক, বৃষ্টি আস্তে আস্তে এখন কমছে, আবার এগোতে হবে। ওই যে দূরে দেখা যাচ্ছে শেষনাগের বেস ক্যাম্প, ওই যে দূরে দেখা যাচ্ছে শেষনাগের বেস ক্যাম্প। এখান থেকে তাও নেই করে হলো 1 কিলোমিটার ডিস্টেন্স তো হবে। তো বৃষ্টিটা থেমে গেলে আবার বেরিয়ে যাবো, আমরা পৌঁছে যাবো একদম বেস ক্যাম্পে। সেখানে টেন্ট কিছু নিতে হবে। শেষনাগের ঠিক উপরটাতে দেখুন, এখানে নন্দী আমাকে দেখা যাচ্ছে, ওই দেখুন, ওই যে। দেখুন, কল্পনা করলেই মনে করতে পারবে নন্দী মহারাজ বসে আছেন এখানে। একদম মানে সত্যিকারের গণেশ পর্বত। তো ফাইনালি আমরা শেষনাগ বেস ক্যাম্পে পৌঁছে গেছি। একটু আগে বেশ ভালোই বৃষ্টি, শিলাবৃষ্টি ভালোই জোরে হলো। এখন দেখছি রোদ বেরিয়ে গেছে, আর একটু আগে গেলে টেন্টগুলো পাওয়া যাবে। তো সেই টেন্টের দিকে এখন আমরা এগোচ্ছি, দেখা যাক টেন্ট কি পায়। প্রচুর এক্সস্টেড হয়ে গেছি, এখন কোনো রকম বিছানা পেলে শুলেই ঘুমিয়ে পড়বো আর কি। তো আমরা টেন্ট এখানে নিয়ে নিয়েছি। একদম এখানে একটা ভান্ডারা রয়েছে, মেন মানে ফাইনাল চেকিংয়ের পর এখানে ভান্ডারা রয়েছে, মহাদেব অমরনাথ সেবা সমিতি ভান্ডারা। তার ঠিক উল্টো দিকেই হচ্ছে আমাদের টেন্টটা। টেন্টটা দেখতে ছোট, আর ভিতরে জায়গাটাও একটু ছোট। এর ভেতরে টোটাল 8টা বেড রয়েছে, পার বেড 650 টাকা করে পড়লো। এখানে পুরো ইউনিয়ন সিস্টেম রয়েছে, ইউনিয়নের ফিক্সড রেট। গ্রাউন্ড বেডের টেন্ট রয়েছে, যেগুলো হচ্ছে আপনার 540 টাকা, আর নর্মাল এমনি বেড খাটিয়া হলে সেটার জন্য আপনাকে দিতে হবে 650 টাকা। আর এখন অন্ধকার, লাইট সন্ধ্যাবেলা আসবে। আর বেড রয়েছে মোটামুটি, কম্বলও রয়েছে, অসুবিধা কিছু নেই। লাইট তবে সন্ধ্যাবেলা আসবে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে অমরনাথ যাত্রা আমাদের ডে 2। এখন আমরা আছি শেষনাগে। কালকে সন্ধ্যাবেলা এসে পৌঁছেছিলাম শেষনাগে, এখন সকাল 6:30 বাজছে। সকালবেলা উঠেছি। কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, আর মানে টেন্টগুলো এমন ছিল খুব একটা ভালো না, যার জন্য সারা রাত ধরে ঘুমোতে পারিনি। মানে কোনো রকমে জাস্ট মানে শুয়েছিলাম, ঘুম টুম কিছুই হয়নি। তাও সকালে জার্নি স্টার্ট করতে হবে। এখন পর্যন্ত ওয়েদার ক্লিয়ার আছে, জানি না এরপরে কী হবে। আকাশে হালকা হালকা মেঘও রয়েছে, আর ফোরকাস্টও বলছে যে বৃষ্টি হওয়ার চান্সেস রয়েছে, তাই তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি। আজকে এমজি টপ যেতে হবে, এমজি টপ পর্যন্ত একটু বেশ খাড়া চড়াই রয়েছে। তারপর আজকে আমরা যেখানে যাব আর কি, পঞ্চতরণী পর্যন্ত বাকিটা ডাউন রাস্তা রয়েছে। তো প্রথমটা বেশ খাড়া চড়াই, রাস্তা বেশ খারাপও রয়েছে শুনলাম। তো তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, দেখি কতটা কি যেতে পারি। 7:05 বাজে আমরা যাত্রা স্টার্ট করলাম। শেষনাগ থেকে বেরিয়েই এইখানে ঘোড়ার ক্যাম্প রয়েছে, এখান থেকে ঘোড়া নিয়ে আপনারা যেতে পারেন। আমরা হেঁটেই যাব, ঘোড়া নেওয়াটা প্রেফার করি না। তো এই দিক দিয়ে যেতে হবে, এখন দেখি কোন দিক দিয়ে যাওয়া যায়। কালকে বৃষ্টির জন্য রাস্তাঘাট অবস্থা বেশ খারাপ। এখান থেকে রাস্তা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা দিয়ে ঘোড়াগুলো যাচ্ছে, আর এই দিক দিয়ে প্যাদল যাত্রীরা মানে পদযাত্রীরা যাচ্ছে। এই দিক দিয়ে এই জিনিসটা এখানে বেশ আমার ভালো লাগলো। ম্যাক্সিমাম জায়গাতেই ঘোড়া আলাদা যাচ্ছে, আর যারা হেঁটে যাচ্ছে তাদের জন্য আলাদা রাস্তা। কিছু কিছু জায়গায় একসাথে যেতে হচ্ছে, বাকি অনেকটা জায়গাতেই আলাদা যাচ্ছে।
মোটামুটি 1 কিলোমিটার আসার পর এখান থেকে আবার ঘোড়া আর পদযাত্রীদের রাস্তা এক হয়ে যাচ্ছে। দেখি আবার আলাদা হচ্ছে নাকি আগে থেকে, কারণ এক হয়ে গেলে এক তো রাস্তা খারাপ, তার উপরে মানে ন্যারো রাস্তা, অসুবিধা বেশ হবে। এখান থেকে এখনো এমজি টপ 3 কিলোমিটার, মানে মোটামুটি 1 কিলোমিটার আমরা প্রায় এসেছি। আর ওয়াওয়াল টপ হচ্ছে 1.5 কিলোমিটার, পোস্টপাথরি 5, পাঁচদানি 13 কিলোমিটার। ঘোড়াগুলো কিন্তু একদম মানে পাহাড়ের সাইড দিয়ে যাচ্ছে, খুবই রিস্কি, একটু আনব্যালেন্স হলেই পড়ে যাওয়ার চান্স আছে। রাস্তা মোটামুটি বেশ ভালোই খারাপ রয়েছে। আমরা এখন ওয়ালিওয়াল টপের এখানে চলে এসেছি। স্টার্ট করেছিলাম 7টার সময়, এখন প্রায় 9টা বাজছে। আর ওই যে ওখানে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, ওইখানে লেখা আছে ওয়ালিওয়াল টপ 0 কিলোমিটার। আর এখান থেকে এমজি টপ আরও 1 কিলোমিটার রয়েছে। এই 1 কিলোমিটারটাই একটু চড়াই থাকবে, তারপরে আবার কিন্তু ম্যাক্সিমাম চড়াই উতরায় থাকবে, খুব বেশি চড়াই হবে না। চলুন যাওয়া যাক। আমরা খুব বেশি দাঁড়াচ্ছি না, এইখানটাতে এসে একটু বেশিক্ষণ দাঁড়ানো হয়ে গেল, বাদ বাকি আমরা স্মল স্টেপ নিয়ে এগিয়ে চলছি। কিন্তু এই যে চড়াইটা দেখা যাচ্ছে, এর ঠিক ওই উপরটাতেই রয়েছে এমজি টপ। এর পরে আর সেরকম চড়াই নেই, এই পর্যন্তই ম্যাক্সিমাম চড়াই। আর 14,800 ফিট এই এমজি টপের উচ্চতা। তারপরে যে বাকি জায়গাগুলো যাব সেইগুলো আর এতটা উচ্চতায় নয়। ঘোড়াগুলো ওই নিচের রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা এই উপরের পাথুরের রাস্তাটা বেছে নিলাম, তার কারণ ঘোড়া যে রাস্তায় চলছে জল কাদা রয়েছে, হাঁটতে বেশ অসুবিধা হচ্ছে। আমরা এই পাথুরের রাস্তা দিয়ে একটু আলাদাভাবে চলছি। বেশিরভাগ পদযাত্রীরা এইভাবেই যাচ্ছে, আর চলতে সুবিধাও হচ্ছে। পৌঁছে গেলাম আমরা মাহাগানের স্টপে এখানে। আর একটু উপরে উঠলেই এই মাহাগানের স্টপটা, এরপরে আর সেরকম চড়াই নেই। এখন বাজে ঘড়িতে 10টা, শুরু করেছিলাম 7টার সময়। এই যে আমরা এখন মহাগানের স্টপের এখানে আছি। অমরনাথ যাত্রার এটাই হলো সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট। এই পয়েন্টের পর আর কোনো হাইয়েস্ট পয়েন্ট নেই, এরপরে নিচে নামতে হয়। অনেকের এইখানে এসে শ্বাসকষ্টও হতে পারে, তো সেক্ষেত্রে এখানে মেডিকেল ক্যাম্প রয়েছে, সেখানে গিয়ে আপনারা অক্সিজেন নিতে পারেন। বেশি তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে যাবেন। আর এরপরে সেরকম চড়াই নেই, আস্তে আস্তে গেলেই পৌঁছে যাবেন। সব থেকে বড় কথা, বড় বড় স্টেপ নিয়ে না হেঁটে একদম ছোট ছোট স্টেপ নিয়ে হাঁটবেন এবং নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়বেন। এতে হাঁপানিটা কম লাগবে এবং শারীরিক কষ্টটাও কম হবে। এমজি টপে কিন্তু কোনো রকম ভান্ডারা আমরা পেলাম না। এরপরে পোস্টপাথরি রয়েছে, যেখানে সবচেয়ে বড় ভান্ডারা রয়েছে। আর এরপরে দেখুন রাস্তাটা আস্তে আস্তে নিচের দিকে নেমে গেছে, উপরের দিকে উঠছে না। অন্যান্য বছর এই জায়গায় মানে গণেশ টপের এই আশেপাশে প্রচুর বরফ থাকে, মানে রাস্তার উপরও বরফ পড়ে থাকতে দেখা যায়। কিন্তু এবছর ছিটে ফোটা বরফ ছাড়া আর সেরকম কিন্তু খুব বেশি বরফ দেখা যাচ্ছে না। এবছরে গরমটাও সেই জন্য খুব বেশি, আর সেই জন্যই বরফানি বাবা বা অমরনাথ বাবার অন্তর্ধান কিন্তু হয়ে গেছে, এখনও কিন্তু আর সেই পূর্ণ রূপ দেখা যাচ্ছে না। এই রাস্তাটা পুরো খাড়া ডাউন নেমে গেছে। মোস্ট প্রবাবলি ওই যে ওখানে পোস্টপাথরি ওই পর্যন্ত ডাউন রাস্তা চলবে। আস্তে আস্তে যাওয়া যাক, আরও মোটামুটি অ্যারাউন্ড 500-700 মিটার ডিস্টেন্স হবে। এই যে আমরা পোস্টপাথরি চলে এসেছি,
পোষপাত্রীর মধ্যে এই যে দেখুন সামনে যে ভান্ডারা দেখা যাচ্ছে, এই ভান্ডারাটা এই অমরনাথ যাত্রার মধ্যে সবচেয়ে বড় ভান্ডারা। এখানে বিভিন্ন ভ্যারাইটির খাবারের আইটেম পাওয়া যায়, তো আপনি এখানে খাওয়া দাওয়া করতে পারেন। তবে একটাই কথা বলার, খুব বেশি খাওয়া দাওয়া করবেন না, তাহলে চলতে অসুবিধা হবে। এখানে লেগ ম্যাসাজের ব্যবস্থাও রয়েছে, চাইলে লেগ ম্যাসাজ করাতে পারেন এখানে পোষপাত্রী ভান্ডারার ঠিক পাশে। তো এই হলো সেই পোষপাত্রী ভান্ডারার খাবার দাবারের আয়োজন। এখানে বিরাট খাবার দাবারের আয়োজন রয়েছে, প্রচুর ধরনের খাবার দাবার এখানে পাবেন। ভেজ বিরিয়ানি থেকে শুরু করে ফ্রায়েড রাইস থেকে শুরু করে চাউমিন, মোমো, এছাড়াও বিভিন্ন ধরনের মিষ্টি, ফ্রুট স্যালাড, ক্ষীর, সন্দেশ, ইডলি, ধোসা, এছাড়াও বিভিন্ন ধরনের খাবার দাবার এখানে আপনারা পেয়ে যাবেন। যত ধরনের নিরামিষ খাবার এবং মিষ্টি পসিবল সবই আপনারা এইখানে পেয়ে যাবেন। যেটি আপনার পছন্দের খাবার সেটি অল্প করে খেয়ে আপনারা আগে রওনা দেবেন। অনেক ধরনের খাবার দেখে অনেকে খুব বেশি খেয়ে ফেলে, তারপরে কিন্তু আর চলতে পারে না। সেই জন্যই বলা, অল্প করে খাবেন, যেটা আপনার পছন্দের খাবার সেইটি অল্প করে খেয়ে আপনারা আবার আগে রওনা দেবেন। পোষপাত্রীর পরেও ডাউন রাস্তা এখনো নেমে চলেছে। পঞ্চতরণী পর্যন্ত সম্ভবত ডাউনই রাস্তা থাকবে, এরপর আর খাড়া চড়াই নেই। তো চলা যাক, দেখি। ওই যে দূরে ছোট ছোট হলুদ হলুদ ঘর দেখা যাচ্ছে, টেন্ট দেখা যাচ্ছে, ওইখানটাই হচ্ছে পঞ্চতরণী। যদিও এখান থেকে দেখে মনে হচ্ছে কাছেই হয়তো হবে, কিন্তু মোটামুটি 5-6 কিলোমিটার এখনো ডিস্টেন্স রয়েছে। যদিও পুরো পথটাই এরকমভাবে নেমে নেমে চলে যাচ্ছে, কোথাও কিন্তু খাড়ায় আর নেই। ওই দেখা যাচ্ছে পঞ্চতরণী। যদিও এখান থেকে খুবই কাছে লাগছে, তাও আগে চেক পোস্টে দেখলাম যে অ্যারাউন্ড 4 কিলোমিটার এখনো বাকি। রাস্তাটা মেবি ঘুরে ঘুরে যাচ্ছে, 4 কিলোমিটার টাইম লাগে। আর এখান থেকে অমরনাথের গুহা মাত্র 6 কিলোমিটার ডিস্টেন্স। কিন্তু আপনি যদি দিনের দিন এসে শেষনাগ হয়ে এসে পঞ্চতরণী পার করে দর্শন করে আবার পঞ্চতরণীতে স্টে করতে যান, সেক্ষেত্রে আপনাকে দুটোর মধ্যে এই পঞ্চতরণী ক্রস করে যেতে হবে, নাহলে কিন্তু মানে দুটোর পরে এখানকার যে চেকপোস্ট রয়েছে তারপর আর উপরে উঠতে দেয় না। তো এখন তো অলরেডি 2:45 বেজে গেছে, আর আমাদের প্ল্যানও ছিল না যে আজকে দেখবার। তো আজকে এখানেই স্টে করবো, কালকে সকালে আমরা যাবো, দর্শন করে একবারে পাল্টাল হয়ে নেমে যাবো। তো এখন আমরা পঞ্চতরণীর এখানে চলে এসেছি। এই হলো সেই পঞ্চতরণী, যেটাকে অমরনাথ যাত্রার মধ্যে সবচেয়ে বিউটিফুল লোকেশন বলা হয়। কথিত আছে যখন মহাদেব গুহাতে যাচ্ছিলেন তখন এখানে পৃথিবীর যে 5 উপাদান মানে পঞ্চভূত সেটাকে রেখে দিয়ে গেছিলেন। মানে জল, বায়ু, আকাশ, পৃথিবী এবং আগুন, এই 5টা উপাদানকে এখানে রেখে দিয়ে গেছিলো। তার জন্য এই জায়গাটা এত সুন্দর। এখানে যেদিকেই আপনি তাকাবেন চারিদিকে তাকিয়ে আপনার মনটা জাস্ট ভরে যাবে। দূর দূরান্ত পর্যন্ত আপনি দেখতে পাবেন ভ্যালি, মানে গ্রিন ভ্যালি দেখতে পাবেন, তার সঙ্গে উপরের স্নো ক্যাপ মাউন্টেনও রয়েছে চারিদিকে, কিছু কিছু এমনি ন্যাড়া পাহাড়ও রয়েছে, তার সাথে উপরে আকাশের যে রং সব কিছু মিলিয়ে মিশিয়ে এই জায়গাটা খুব সুন্দর। তো এটা যদি আপনারা বালটাল দিয়ে আসেন তাহলে বালটাল দিয়ে আসলে কিন্তু এই জায়গাটা আপনারা পাবেন না। তবে হ্যাঁ, যদি বালটাল দিয়ে এসে ইয়ে দিয়ে নামেন,
পেহেলগাম দিয়ে নামেন তাহলে আপনারা কিন্তু এই জায়গাটা পাবেন পঞ্চতরণী। তবে যদিও বেস ক্যাম্প এখনও একটু দূরে রয়েছে, বেস ক্যাম্পটা ঠিক ওই যে ওই রকম জায়গাটাতে রয়েছে যেটা এখনও প্রায় 1-1.5 কিলোমিটার দূরে, কিন্তু মেন যে বিউটিফুল প্লেস সেটা এই জায়গাটাই। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি পঞ্চতরণীতে। পঞ্চতরণী এখানে প্রচুর টেন্ট রয়েছে, গ্রাউন্ড বেডের টেন্ট এবং উইথ বেড টেন্ট রয়েছে। এখানে যে রেটটা বললো সেটা হচ্ছে 650 টাকা গ্রাউন্ড বেডের জন্য আর 750 টাকা বেডের জন্য। তো এখানে আমি বেশ কয়েকটা দেখছিলাম। এবার কালকে আমরা বেডের যে টেন্ট নিয়েছিলাম সেটাতে শুয়ে যে অসুবিধা হচ্ছিলো, এরকম ছোট টেন্ট হওয়ায় সাইডের ওই যে সাইডের ঢাল যে জায়গাগুলো সেগুলো আমাদের গায়ের উপর পড়ে যাচ্ছিলো, যার জন্য একটু শুতে বেশ অসুবিধাই হচ্ছিলো। আর কালকে তো ওই বেডে ঘুমানো মানে ভালোভাবে হয়নি। তবে এখানে দেখলাম বেশ কিছু এরকম ছোট টেন্ট রয়েছে যেগুলো গ্রাউন্ড বেডেড, প্লাস বেশ কিছু বড় সাইজের টেন্ট রয়েছে যেগুলোতে কিন্তু ভালোভাবে থাকা যায়। আপনি চাইলে দুটো দাঁড়াতেও পারবেন, আর ওই ইয়েগুলোতে বেডে আপনি ঠিক করে বসতে পারবেন না বা এরকম সমস্যা হচ্ছিল। তো এখানে মানে এখন আপাতত একটা টেন্টের মধ্যে আমরা এখন বসে আছি, আমি আর সুকল্পা। আমাদের বাকি যারা আছে, বাকি 5 জন, ওরা আসছে, ওরা আসলে একটা ডিসাইড করব, কারণ বাকি 5 জনেরও একটা মত থাকতে পারে যে কি বেড মানে বেড সহ দরকার নাকি বেড ছাড়া হলেও চলবে। তবে যেটা আমি দেখলাম গ্রাউন্ড বেডের যেগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব একটা খারাপ না। নিচে মোটামুটি একটা তিরপল দেওয়া আছে, তার উপর তোষক, তার উপরে আবার কম্বল, তার উপরে আবার কম্বল রয়েছে গায়ে ঢাকা দেওয়ার জন্য। তো মোটামুটি নিচ থেকে ঠান্ডা ওঠার চান্সটা খুবই কম। আর এরাও বলছে যে গ্রাউন্ড বেডগুলো অতটাও খারাপ হয় না। তো দেখি এখন ওরা এসে কি ডিসাইড করে, সেই মতো আমরা বেড নেব। আর বড় যে টেন্টগুলো ওখানে যদি বেড থাকতো তাহলে আর ভালো হতো, কারণ ওখানে অনেকটা মানে ওপেন স্পেস পাওয়া যেত, কিন্তু সেটা এখানে নেই। সব যে বেডওয়ালা টেন্ট সেগুলো এরকমই ছোটো টেন্ট, তো এটা একটা প্রবলেম। যাই হোক, কি হচ্ছে না হচ্ছে আপডেট দিতে থাকছি, দেখতে থাকবেন। আমরা পঞ্চতরণীর জন্য যাত্রা স্টার্ট করেছিলাম 7টা নাগাদ, আর পঞ্চতরণীতে এসে পৌঁছালাম অ্যারাউন্ড ওই ধরুন 4টা 4:30 নাগাদ পৌঁছেছি। তো টাইম তো অনেকটাই লেগে গেল, আর আস্তে আস্তে আসছিলাম তার জন্য টাইমটা লেগে গেল। তবে যেটা রাস্তা দেখলাম, আপনাদের যদি কোনো রকম ফিজিক্যাল প্রবলেম বা পায়ের কোনো প্রবলেম না থাকে তাহলে এটা অনেক ইজিলি কভার করা যায়। প্রথমে যে এমজি টপ পর্যন্ত 3-3.5 কিলোমিটার একটু চড়াই রয়েছে, তারপর ম্যাক্সিমাম রাস্তাটাই কিন্তু একদম হয় ঢালু নিচের দিকে বা একদম সমান সমান রাস্তা। তো সেরকম খুব একটা কঠিন রাস্তা নয়, রাস্তাটা একটু খারাপ কন্ডিশনের, মানে পাথর টাথর অনেক পড়ে আছে সেটা ঠিকই, কিন্তু মানে খুব বেশি মানে চড়াই রাস্তা নয়, যার জন্য অনেক বেশি টাইম লাগবে। তো আপনারা চাইলে খুব তাড়াতাড়িও কমপ্লিট করে নিতে পারেন। আবার যদি সকাল সকাল আর্লি মর্নিংয়ে স্টার্ট করেন তো দুটোর মধ্যে এখান থেকে ক্রস করে আপনারা একবারে দর্শন সেরে তারপরে এখানে পঞ্চতরণীতে থাকতে পারেন। তো এটা আমার মানে এক্সপিরিয়েন্স থেকে বললাম, এবার আপনারা যেটা করবেন সেটা আপনারা ডিসাইড করতে পারেন। তো বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করলাম। এর পরের ভিডিওতে আপনারা দেখবেন পঞ্চতরণী থেকে আমরা ভোর রওনা দিয়ে কত টাইমে অমরনাথ গুহা পর্যন্ত পৌঁছেছিলাম এবং সেখানে দর্শন কিভাবে করেছিলাম, কতক্ষণ ধরে দর্শন করতে পেরেছিলাম, এবং সেই দিনই আমরা কিন্তু বালটাল মানে সোনমার্গের রাস্তা হয়ে নেমে গেছিলাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে দেবেন এবং আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে বন্ধুরা আগামী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন এবং আপনাদের দিনটি খুব ভালো কাটুক।